ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। এ বাবা, কেন বাপের বাড়ি থেকে কি আনতে বলেছো? আর তাছাড়া তোমার শ্বশুর বাড়ির ক্ষমতা কিছু কম আছে নাকি যে বাপের বাড়ির থেকে আনাবে? হ্যাঁ, আপনার ছেলেই আনতে বলেছিল মা। আমি কি আনতে বলেছিলাম? বাড়ি এই 50,000 টাকা আমি তো আমার জন্য আনাইনি, যদিও আমি নদীকে মিথ্যে কথা বলেছিলাম যে টাকাটার প্রয়োজন আমার, কিন্তু সৌর্য টাকাটা তো আসলে তুমিই আমাকে আনতে বলেছিলে। আমি তো তখনই জানতাম। তুই আমাকে মিথ্যে কথা বললি কেন দেখি? ও ও ওই টাকাটার কথা বলছো? ওয়েট আ মিনিট, টাকাটা তো আমি তোমাকে চেয়েছিলাম। তোমাকে আমি বাপের বাড়ি থেকে আনতে বলেছিলাম নাকি? ছি 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 ছি, সৌর্য, তুমি দিঘির কাছে টাকা চেয়েছো? হ্যাঁ, না না, বাবা থাকতে তুমি বউয়ের কাছে টাকা চেয়েছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তোমার টাকার দরকার ছিল, তুমি আমাদের বলতে। দিঘিকে নিশ্চয়ই ওর কাছে কোনো টাকা পয়সা ছিল না, সেই জন্যই ও বাপের বাড়ির কাছে চেয়েছে। কি করবে, স্বামী চাইলে ও দিতে না পারলে ওর মন খারাপ হবে না? হ্যাঁ, সেই জন্যে। কিন্তু এই কাজটা তুমি ভালো করনি সৌর্য। হ্যাঁ, আমি এটা বলে রাখলাম তোমাকে। ভাই তবে তুই টাকা কেন চেয়েছিস ওর কাছে রে? বিজনেসে ইনভেস্ট করবি বলে? তুমি কি ব্যবসা করো সৌর্য যে 50,000 ইনভেস্ট করতে হয়? আচ্ছা, 50,000 টাকাও কাউকে ইনভেস্ট করতে হয়? আই এম এক্সট্রিমলি সরি নদী। আমি যদি জানতাম তোমরা টাকাটা আনবে তাহলে আমি দিঘিকে কখনো বলতাম না এটার কথা। আমি ভেবেছিলাম দিঘি আমার ওয়াইফ, আমি ওর কাছে টাকা চাইতেই পারি। আর অ্যাকচুয়ালি কি ব্যাপার বলো তো, ওই একজনকে একটু হেল্প করার ছিল। মানে বুঝতেই তো পারছো, বিজনেসের কাজে মাঝে মধ্যে ফান্ড টান্ড আটকে যায়, আর যাকে হেল্প করার সে আমাকে অসময়ে প্রচুর হেল্প করছে। সেই জন্যই আমি দিঘিকে বলেছিলাম যে আমাকে যদি একটু হেল্প করতে পারে। আমি ভেবেছি দিঘি এতদিন ধরে কলেজে চাকরি বাকরি করছে, ভালো সেভিংস আছে, সেই টাকাগুলো যে কি করেছে আমি জানি না। হয়তো বা বাবা মার পিছনে খরচা করেছে, বা বাপের বাড়ির পিছনে বোধহয় খরচা করেছে। কিন্তু দিঘি, তোমার কাছে যে টাকা নেই সেটা তুমি আমাকে বলতে পারতে। সেটা তুমি আমাকে না বলে মামার বাড়িতে বলতে গেলে, এইভাবে আমাকে এম্বারেস হতে হলো। সৌর্য, তোমাকে বিজনেসটা মানায় না। মানে? তোমাকে বিজনেসম্যান হিসেবে একদম মানায় না। এটা তুমি কি বলছো? হ্যাঁ, কি বলছো দেখি মা? এই বয়সে আমার ছেলে যা ভালো ব্যবসা করে। আমার মনে হয় ও যদি অভিনয় করতো আরো অনেক বেশি ভালো করতো। আমি বুঝেছি। জানো নদী, কালকে তোমার বোনকে আমার সব স্কুল লাইফের অ্যালবামগুলো দেখাচ্ছিলাম, যেখানে আমি স্কুলের হয়ে বিভিন্ন জায়গায় অভিনয় করতে যেতাম। তো দিঘি সেটাই আমাকে বলছে যে কেন আমি অভিনয়টা ছেড়ে দিলাম, এত ভালো অভিনয় করি আমি। আর কালকে থেকে এটাই ওর মাথায় ঘুরছে, এখনো আবার সেম কথা বলছে আমাকে। আমি বুঝেছি দিঘি, তোমার যে মনে হয়েছে যে আমি অভিনয়টা পারি, আমার ভেতরে অভিনয়ের একটা সুপ্ত প্রতিভা আছে, আমার অভিনয়টাকে পারসিউ করা উচিত, আমি করব। আমি তোমার কথার দাম রাখবো। আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা ফিল্ম প্রডিউস করে, আমি ওদেরকে গিয়ে বলবো যে আমাকে একটা রোল দিতে, আমি অভিনয় করব। কিন্তু তাই বলে তুমি আমাকে আমাদের বিজনেসটা ছেড়ে দিতে বলছো? Do you have any idea যে আমাদের বিজনেসের টার্নওভার কত? এই জন্যই তো আমাদের এত প্রতিপত্তি, এত রমরমা। সেই বিজনেসটা আমাকে ছেড়ে দিতে বলছো? আমি বুঝলাম যে অভিনয়টা আমি করতে পারি, কিন্তু তুমি একবার জাস্ট ভেবে দেখো, একজন অভিনেতার বউ হওয়ার থেকে
একজন বিজনেসম্যানের বউ হওয়া কতটা প্রেস্টিজের তোমার কোনো ধারণা আছে? আমার খুব ধারণা আছে সৌর্য। একজন বিজনেসম্যানের বউ হয়ে আমি যে কতটা গর্বিত, কতটা অহংকারী, তা তো কাউকে বলেই দিতে হবে না, সেটা আমাকে দেখলেই বোঝা যায়। কিরে শালুক, তোরা আমাকে দেখে সেটা বুঝতে পারিস না? নদী, তুই বুঝতে পারিস না? সৌর্যর মতো একটা হাজবেন্ড পেয়ে আমি কতটা প্রাউড, আমার কতটা অহংকার। কজনের ভাগ্যে এরকম হাজবেন্ড হয় বলতো? লাখে একজনের হয় কিনা সত্যি। যাই হোক, নদী, টাকাটা যখন এনেছিস তখন দে। নিজের কাছে রাখবি বলে তো আর আনিস নি। শোন দেখি, শালুক বড় মামুকে বলতে চেয়েছিল। আমি যখন দেখলাম বড় মামুকেই দিতে হবে, তখন আমি টাকাটা দিয়ে দিয়েছি। তবে এই টাকাটা আমি কিন্তু তোকে ধার হিসেবে দিলাম, কারণ আমারও তো ভবিষ্যৎ আছে। আর কষ্ট করে টাকা রোজগার করি, তাই এটা আমি দান করতে পারবো না। তোর বরের মতো আমার অগাধ টাকা নেই। তোর বর চাইলেই কাউকে 50,000 টাকা দান করে দিতে পারে, আমার কিন্তু সেই ক্ষমতা নেই। তাই সূর্যকে বলিস টাকাটা যেন যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দিয়ে দেয়। আর ফেরত যদি না দেয়, আমি কিন্তু বারবার তাগাদা করব। কি সূর্য, শুনলে তো কথাটা? কালকে কতবার বললাম তোকে, আজকে সকালেও কতবার বললাম একটু ডাক্তারের কাছে চল, তবু তুই গেলি না। আমার কিচ্ছু লাগবে না মা, আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু চাই না মা। তাহলে তোর বাবাকে ডাকি, অন্তত তোর বাবাকে তো ডাকতে দে। তোর বাবা ডাক্তার মানুষ, উনি আসুক। তুই এইভাবে পড়ে থাকলে ভালো লাগে বলতো? তুই একটা বাচ্চা মেয়ে, আমার যে কি খারাপ লাগছে না। মা, তোমার এখন খারাপ লাগছে, আর আমি যখন চলে যাব আমি কি বলবো বলতো মা? আমার হাতে তো আর কিচ্ছু নেই। আমি কি কিছু করতে পারলাম? কম চেষ্টা তো করিনি আমি। সবকিছু যেন কেমন হয়ে গেল, সব কেমন হয়ে গেল। মা, তুই দুঃখ রাখিস না মনে মা, তুই রাগ করিস না। তুই আবার নতুন করে জীবন শুরু কর মা। তুমিও আজ এই কথা বলছো মা? আর কি বলবো বলতো? এইভাবে তো আমি তো জীবনটা শেষ করে দিতে পারি না মা। এইভাবে তো একটা জীবন চলতে পারে না। তুই বাড়ি চলে যা মা, আবার পড়াশোনা শুরু কর, সব ভুলে যা, সব সব। দেখবি তোর বাবা তোর জন্য একটা খুব ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবে, তুই খুব সুখী হবি। এটা কি কোনো জীবন হলো? এই বিয়েতে কি তুই সুখে থাকতে পেরেছিস বল? সব সময় তোর বুকের ভেতর একটা কাঁটা ফুটে থাকেনি? বল না মা। মা, তুমিও শেষ পর্যন্ত এই কথা বলবে আমি ভাবতে পারিনি মা। আমি ভেবেছিলাম যে যাই বলো আমার মা আমাকে এই কথা বলবে না,
কিন্তু শেষ পর্যন্ত তুমিও ওই একই কথা বললে মা। উপায় নেই রে মা, উপায় নেই। আমার তোকে এইভাবে দেখতে আরো আরো অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি তো একটা মেয়ে, আমি বুঝতে পারছি মা, আমার কোনো উপায় নেই। আমার সহ্য করতে পারছি না মা। তবুও তো তোমার ছেলেকে আমি চোখের সামনে দেখতে পাই, এটাই বা আমার কাছে কম কি মা? এমন করে বলিস না মা, বলিস না এমন করে। আমার আমার বড় কষ্ট হয়, আমার কান্না পায় রে মা। চুপ 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 কর, চুপ, একদম চুপ। আচ্ছা এইসব বাদ দে তো, এখন বাদ দে। আগে আগে তুই ভালো হয়ে ওঠ তো। হ্যাঁ, ভালো হয়ে ওঠ। দেখ না, আজকে তোর বাবাটাও বাড়িতে নেই। চল চল তো, আমি তোকে নিয়ে যাব ডাক্তারের কাছে, চল। নাকি আগে এক্সরেটা করিয়ে নেব, তাহলে না বুঝতে পারবো যে কোমরটা ভেঙেছে কিনা বা কোমরে কিছু হয়েছে টয়েছে কিনা। আমি নিয়ে যাব তোকে ডাক্তারের কাছে, কেমন? তুই কতদিন এভাবে শুয়ে থাকবি বলতো মা? আমি নিয়ে যাব তোকে ডাক্তারের কাছে, চল মা, আমি নিয়ে যাব। ভালো হয়ে যাবি মা, কাঁদিস না, মন খারাপ করিস না। না মা, আমার কপাল যখন এতই খারাপ, আমার আমার নিজের স্বামী থাকা সত্ত্বেও আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবার জন্য তোমাদের এত ভাবতে হচ্ছে। আমি আমি চাই না মা ডাক্তারের কাছে যেতে। আমার দরকার নেই কোনো এক্সট্রা। আমার যা হওয়ার হোক। এমন করে কথা বলে না মা, এমন করে কথা বলে না। আমি তোকে নিয়ে যেতে পারি না বলতো? হ্যাঁ, আমাকে তো মা বলে ডাকিস, আমি তোর জন্য এইটুকু করতে পারবো না? আবিরকেই নিয়ে যেতে হবে তোকে, আমি নিয়ে যেতে পারি না বল? মা, তুমি আমার জন্য অনেক কিছুই করেছো, অনেক কিছু করতেও পারো, আমি জানি। জানো তো, তুমি অনেক কিছু করবেও আমার জন্য। কিন্তু তুমি ভেবে দেখো তো মা, তুমি একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো তো। আমার স্বামী থাকতেও আমার স্বামী আমার শরীর খারাপের প্রতি এতটাই উদাসীন যে আমাকে ডাক্তারের কাছে তো বাদ দাও মা, সামান্য এক্সরে করতে নিয়ে যাওয়ার কথার ব্যাপারেও এতটাই উদাসীন। আমার বেঁচে থেকে লাভ কি মা? এমন কথা বলিস না মা, এমন কথা বলিস না। আচ্ছা আচ্ছা বেশ, আমি আবিরকে ডাকছি, আমি ডাকছি আবিরকে। না মা, না, ওকে বলতে হবে না মা। শালুকরা এক্ষুনি ফুলদির বাড়ি থেকে ফিরে আসবে। তারপর যদি দেখে যে ও আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, তখন আবার আরেক অশান্তি হবে। আমি আর চাই না মা কোনো অশান্তি হোক। আমার অশান্তি আর ভালো লাগছে না মা। আর তোমার ছেলেকে বললেও ও আমাকে নিয়ে যেতে চাইবে না মা। অশান্তি বুঝিও একাই করতে পারে? অশান্তি হলে হবে, আমিও দেখতে চাই ও কত অশান্তি করতে পারে। এখন আমি যা বলছি তুই তাই করবি। এখন তুই ডাক্তারের কাছে যাবি, এক্সরেটা করানো খুব দরকার। এখন বাড়িতে কেউ নেই, তাই বাড়িতে যদি কেউ থাকতো তাহলে আমি তাদেরকেই পাঠাতাম রে। আমি বুঝেছি মা, তুমি ছাড়া আমাকে এই বাড়ির কেউ ভালোবাসে না। তা না হলে বলো তো, ছোটন তো একজন ডাক্তার। ছোটন সে একবার আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কেমন আছি, আবার এক্সরে করতে হবে কিনা। আর বাবাকে সে একবারও জিজ্ঞেস করলো না। আমি তো বাবার মেয়ের মতন, বলো মা। তুই রাগ করিস না মা, যার যার ধর্ম তার কাছে। যদি কেউ না বলে থাকে সেটা তাদের অন্যায়। তুই কেন দুঃখ পাবি? হ্যাঁ, তুই কেন দুঃখ পাবি? আমি ডাকছি আবিরকে, এক্ষুনি ডাকছি। আবির, আই আবির। হ্যাঁ মা বলো। একবার এই ঘরে এসো তো। আমি ব্যস্ত আছি মা, আমাকে একটু বেরোতে হবে। তোমার যদি কিছু ইম্পর্টেন্ট বলার থাকে তুমি এখানে এসে বলো। আমি তোমাকে এখন এখানে ডাকছি, তুমি এখন এখানে আসবে।
তাড়াতাড়ি এসো আবির। সব সময় তোমার কথা শুনতে হবে আর আমি যেটা বলবো সেটা তুমি শুনবে না, সেটা তো হতে পারে না আবির। আসছে। কি হলো আবির? এসো। শুনলে তো মা কি বললো? তোমার কথার উত্তরে কি বললো তুমি শুনলে তো? বললো তো ব্যস্ত আছি, বেরোতে হবে। তার মানে আমার পড়ে যাওয়ার ওর কাছে কোনো দাবি নেই। একবারও জানতে চাইলো না যে আমার কি হয়েছে। এর থেকে বেশি আর আমি কি বলবো বলো তো মা? তবু তুই এই ছেলেটার কাছে কেন পড়ে থাকতে চাইছিস? কেন তুই এখানে এই ছেলেটার সাথে থাকতে চাইছিস? আমি তো বলবো তোর বাড়ি চলে যাওয়া উচিত, তোর বুঝিয়ে দেওয়া উচিত তোরও কিছু কম নেই। তুই অনেক ভালো করে তোর নিজের জীবন কাটাতে পারিস। কেন তুই প্রমাণ করে দিতে চাইছিস না? কেন? মা বল, কি বলবে? আবির, মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আছে। কালকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার বিবেক বলে কিচ্ছু নেই? তোমার একবারও মনে হলো না মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত? মেয়েটা শুধুমাত্র তোমার জন্য এই বাড়িতে পড়ে রয়েছে। মা, প্রথমত অ্যাক্সিডেন্টটা বড় না ছোট সেটা নিয়ে আমার একটা কনফিউশন আছে। আর দ্বিতীয়ত, আমি তো ওকে বলিনি এখানে পড়ে থাকতে। ও তো নিজের ইচ্ছে এখানে পড়ে আছে, তাই না? তো এতে আমার কিছু করার নেই। তুই এত অমানুষ হলি কবে বাবা? হ্যাঁ, কবে এত অমানুষ হলি তুই? তুই তো আগে এরকম ছিলিস না। একটা মেয়ে এরকম ভাবে অসুস্থ হয়ে পড়ে আছে, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোর একবারও মনে হচ্ছে না মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত? কেন? তোমরা তো আছো। আর তুইও তো আছিস, তুই নেই? ছাড়ো না মা, বাদ দাও প্লিজ মা, দয়া করো। আমি তো বলছি আমার কমে যাবে, তোমরা তো ব্যস্ত হয়েও না। মা, আমি যে নেই সেই কথাটা আমি তোমাকে কিভাবে বলবো বলো? আর কতবার বলবো? আর কতবার ধরে বলা উচিত আমার, বলো? আমার স্ত্রী থাকতে আমি অন্য একটা মেয়েকে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, যদি তোমরা বাড়িতে কেউ না থাকতে তাহলে মানবিকতার খাতিরে আমি নিয়ে যেতাম। কিন্তু তোমরা যখন বাড়িতে আছো, এই বাড়িতে তো অনেক আরো লোক আছে যে ওকে নিয়ে যেতে পারে। আর যদি কেউ নাও পারে তাহলে বাড়িতে ফোন করো, ওর বাড়ির লোক আসুক, ওর মা বাবা আসুক, ও চিকিৎসা করাক। আমার দরকার নেই মা, আমার দরকার নেই। দোহাই তোমাদের মা, আমার দরকার নেই। তোমরা প্লিজ বাপিকে ফোন করো না, মাকে ফোন করো না মা। মাইলে আবার একটা অশান্তি হবে মা, কিন্তু আমি আর কোনো অশান্তি চাই না। আমি তো বলেছি এখানে আমি চুপচাপ থাকবো। আমি তো কাউকে কোনো বিরক্ত করছি না। তাহলে তোমরা কেন আমার এই ছোট্ট কথাটা রাখতে পারছো না? দোহাই মা, দোহাই, দয়া করো বাবা, আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। ওকে যেতে বলো মা, ওকে যেতে বলো। ওর কাজ আছে মা, আমি চাই না আমার জন্য কাজের কোনো ক্ষতি হোক। তুমি ওকে যেতে বলো মা। শোনো, কালকে যা করেছি সেটা এনাফ। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও ওকে ধরে ধরে নিয়ে ওকে ঘরে পৌঁছে দিতে হয়েছে আমাকে। এরপর আর আমি এক পাও এগোতে পারবো না। আই এম সরি মা। আর ঐশ্বর্য, এইভাবে কারো কাছ থেকে দয়া আদায় করা যায় না। এইভাবে দয়া আদায় করার চেষ্টা যারা করে তাদের প্রতি লোকের করুণা হয়, বুঝলে? তো তুমি কি বাকি জীবনটা লোকের করুণা নিয়ে বাঁচতে চাও? বিশ্বাস করো আবির, আমি মাকে কিচ্ছু বলতে বলিনি, মাই তোমাকে বলেছে।
আমি চাই না তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। তুমি আমাকে কেনই বা বলো ডাক্তারের কাছে নিয়ে যাবে? তুমি তো আমার কেউ হও না। তুমি তো শালুকের স্বামী। একমাত্র শালুকের কিছু হলেই তুমি শালুককে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমার প্রতি তোমার কি দায় আছে? কোনো দায় আছে? কিচ্ছু দেয়নি তোমার আমার প্রতি, কিচ্ছু দেয়নি। মানুষ হও আবির, মানুষ হও। আমি তোকে এই মানুষ করেছি, এই ছি 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 ছি, ভাবতেও আমার চোখে জল চলে আসছে। এই জন্যেই আমি বলি ওই মেয়েটা না তোর মাথা খেয়েছে এইভাবে। মা প্লিজ প্লিজ মা, এনাফ ইজ এনাফ। এইভাবে তুমি শালুকের নামে বাজে কথা বলতে পারো না। আর কত অসম্মান করবে তুমি ওকে? তোমরা তো সবাই ওকে অসম্মান করে এসছো এতদিন, কেন? আর আমি মনে করি ওইটা ডিজার্ভ করে না। মা, তুমি যদি শালুকের অ্যাবসেন্সে শালুকের নামে কোনো খারাপ কথা বলো তাহলে আমি প্রতিবাদ করব। আর শালুকের সামনে যদি শালুকের নামে খারাপ কথা বলো তাহলে তো ও নিজেই প্রতিবাদ করবে। আর আমার মনে হয় তুমি সেটা চাও না। তাই আমি যেটাও চাই না ব্যাপারটা এত দূর গড়াক। আর তোমার যদি ঐশ্বর্যের প্রতি যদি এত সহানুভূতি থাকে, তুমি বাইরে থেকে ডাক্তার ডাকো, ক্লিনিকের লোকেরা বাড়িতে আসুক, ওর এক্সরে করে নিয়ে চলে যাক। এর থেকে আর বেশি কিছু করতে পারবো না আমি, মা, সরি।